সরি, আমাদের আসলে একটু ইন্টারাপশনের জন্য আমরা আবার এখন সেকেন্ড পর্বে, দ্বিতীয় পর্বে এটা আলাদাভাবে আমরা এই লাইভটা করছি। প্রথমটা কন্টিনিউশন হিসাবে। আসলে যেটা আমরা বলছিলাম এর আগের পর্বে, যে আসলে গাছের যেটা হচ্ছে যে ওই যে যেমন গ্লুটেন, ওটা আমাদের ইন্টেস্টাইনে ছিদ্র তৈরি করছে, এবং এই ছিদ্রটা তৈরি করার ফলে যেটা হচ্ছে যে আমাদের ওই যে ইনফ্লামেশন হচ্ছে, এবং ইনফ্লামেশনের ফলে কিন্তু আমাদের ব্রেইনেও ইনফ্লামেশন হচ্ছে। কারণ আমাদের ব্রেইনে কিন্তু শরীরে যে ব্লাড গ্লুকোজ লেভেল ব্রেইনে তার থেকে 80% কম থাকে। কেন? কারণ ব্রেইনের সুরক্ষার জন্য গ্লুকোজ অনেক কম দরকার হয়। ব্রেইন হচ্ছে চলে কিটোনে, ফ্যাটি অ্যাসিডে চলে, তেলে চলে। তেল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আইডিয়াল বেস্ট ফুয়েল, কিন্তু আমরা করি কি তেল বর্জন করি। তাহলে তেল বর্জন করলে আরো লাভের চেয়ে অনেক 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 ক্ষতি। মনে করেন যে আমি একটা ফ্যাট ফ্রি মিল্ক খেলাম, বাংলাদেশে এখন তো এখনো পাওয়া যায়, তাই না? স্কিমড মিল্ক, ননি বিহীন দুধ বা পাউডার মিল্ক আমরা যে গাধার মতন খাই, বাচ্চাদেরকে খাইয়ে তাদেরকে ধ্বংস করে ফেলছি পাউডার মিল্ক খাইয়ে। আমরাও খাইছি ছোটবেলায়, দুঃখের বিষয়, আমরাও ধ্বংসপ্রাপ্ত। যাই হোক, ওই যে পাউডার মিল্কের সেই স্কিমড মিল্ক যদি খেয়ে থাকি, তাহলে পাউডার মিল্ক যতটুকু গ্লুকোজ ধীরে যেভাবে অ্যাবজর্ব করবে, ফ্যাট থাকলে, এটা তো আমরাও বুঝি, ফ্যাটে মিশানো দ্রবণ থেকে ওই গ্লুকোজটা আলাদা করতে তো সময় লাগবে। কিন্তু যদি শুধু গ্লুকোজ হয় তাহলে সেটা তাড়াতাড়ি যাবে। তাহলে ফ্যাট থাকলে হলো গ্লুকোজ স্পাইক কম হবে। আর যেটা আমি গাছের কথা বলছিলাম, কার্বোহাইড্রেটের কথা বলছিলাম, তাহলে যে গ্লুটেনের ফলে তার মানে কি, যে রুটি এগুলি এবং পৃথিবীতে যত রকম গম, এই জাতীয় সবগুলি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। তাছাড়া কৃষি ভাবে মানে এইভাবে মানে এই স্কেলে উৎপাদন করা অসম্ভব হয়ে দাঁড়াতো। তাহলে সব জিএম জেনেটিক্যালি মডিফাইড, এবং সবকিছুই হচ্ছে আর কি গ্লুটেন তৈরি করছে। এখন আমরা এই কিছু কিছুটাকে, যেমন দুধ খাওয়ার জন্য আমাদের শরীর আমাদের কিন্তু উপযোগী না। অন্য সকল ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীদের শুধুমাত্র ওই মায়ের যখন ছোট থাকে যে দুগ্ধ, মানে ওই সময়টা, হ্যাঁ, ওই নিজে খেতে পারে না, নিজে নিয়ে খেতে পারে, ওই সময় শুধু মায়ের দুধ খাবে, এটাই প্রকৃতির নিয়ম। যেটা মানুষ ব্যতিক্রম। কারণ ব্রিটেনে ওইখানে একটা প্রজাতি, ওখানে কিছু মানুষ তারা আবার তখন ওই যে ফার্মিং শুরু করেছিল, গরু এগুলি আর কি পোষা শুরু করেছিল, এবং তখন তারা গরুর দুধ খাওয়া শুরু করলো। এই কারণে আমাদের শরীর কিন্তু ন্যাচারালি যেটা যে ল্যাকটোজ, অর্থাৎ ল্যাকটোজ যেটা কিনা ফ্যাট, যেটা মানে সুগার, যেটা দুধের মধ্যে যে সুগারটা থাকে ল্যাকটোজেন, ওই ল্যাকটোজেনটাকে ভাঙার জন্য যে এনজাইম দরকার, হ্যাঁ, ওইটাকে বলে ল্যাকটেজ। ওই ল্যাকটেজ এনজাইমের তৈরি আমাদের ওই যে মাতৃদুগ্ধ বয়স শেষের সাথে তো ওইটা তৈরি হয় বন্ধ হয়ে যায়। কারণ প্রাকৃতিক ভাবে আমাদের শরীরটা এইভাবে তৈরি। 6 মাসের পরে দেখা যায় যে ওইটা, আচ্ছা, তাহলে 2 বছর পরে দুধ আমাদের জন্য না। কিন্তু ওই যে ব্রিটেনের ওরা করছে কি, ওরা আবার দুধটা কন্টিনিউ, ওদের অন্যান্য খাবারের চাইতে ওইটা সহজলভ্য, ওরা এটা খাওয়া শুরু করছে। এই জন্য ওদের ব্রিটেনে মিউটেশন হয়েছে। মিউটেশনের ফলে ওদের ল্যাকটোজ আবার নতুন করে তৈরি হওয়া শুরু হয়েছে। ওরা কিন্তু মিউটেশন, ওটা ইভলিউশনে মিউটেশন হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে এটা হয়নি, যার ফলে অধিকাংশ মানুষ ল্যাকটোজ ইনটলারেন্স আছে। মাত্রা কম বেশি হতে পারে, চায়নাতে অনেক বেশি, ভারতবর্ষে অনেক বেশি। এইটাকে আমরা উল্টাভাবে কাজে লাগাই। কিভাবে? আমরা দুধকে ব্যবহার করি ল্যাকজেটিভ হিসেবে। মনে আছে ছোটবেলা থেকে বলেছি কোষ্ঠকাঠিন্য দুধ খাও, মানে দুধকে আদর্শ খাদ্য হিসেবে ধরা হয়, কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসেবে। আরে বাবা, এটা কোষ্ঠকাঠিন্যের ওষুধ না। কারণ দুধটা যে খেলে আমার যেহেতু ল্যাকটোজ নাই, শরীরে ল্যাকটোজের ঘাটতি থাকবেই, এই কারণে ওটা হজম হতে পারে না। এই ফলে তাহলে বদ হজমের কারণে আমার স্টুলটা নরম হচ্ছে, এটাকে আমরা ভালো মনে করি, আমরা দুধটাকে খাই ল্যাকজেটিভ হিসাবে। তাহলে কি স্যার দুধ যে বলা হচ্ছে আদর্শ খাদ্য, এবং দুধের মানে কোনো গুণাগুণ আসলে নেই? আমরা দেখা যায় যে আমরা এই যে বাচ্চাদের বা বড়দেরও যে আমরা বলি যে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাও, মানে এটা হচ্ছে কি সুগার, স্টার্চ, মানে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট শরীরের জন্য খারাপ। দুধের চাইতে বরং সবজি খাওয়া ভালো। তারপরে বলবো যে সবজি হচ্ছে অ্যান্টিনিউট্রিয়েন্ট আছে। কিরকম? আমরা কিন্তু বিভিন্ন ধরনের, ধরেন এই যে ল্যাব অ্যানালাইসিস, আমরা পত্রিকায় দেখি না যে যেমন ধরেন যে মিষ্টি কুমড়ার গুণাবলী, হ্যাঁ, যে বা মনে করেন গাজরের গুণাবলী, গাজরের মধ্যে এই কেমিক্যাল দেখা যাচ্ছে এত পার্সেন্ট আয়রন আছে, এত পার্সেন্ট এইটা আছে সেটা আছে, কিন্তু এটা কতটুকু আমাদের শরীরে অ্যাবজর্ব হয়? এরা অ্যান্টি নিউট্রিয়েন্ট
এবং এই যে ফাইবারগুলি করে কি অন্যান্য কিছু নিউট্রিয়েন্টকেও নিতে বাধা দেয়, যার ফলে আমি যেটা বললাম আমরা উল্টো ভাবে ব্যবহার করি। কিরকম উল্টো ভাবে ব্যবহার করি, আমরা ওই যে আমি যেটা বললাম যে আমরা যদি খাবারের সাথে খাবারের আগে যদি সালাদ খাই, তাহলে সালাদ একটা কোটিং তৈরি করে, হ্যাঁ, মানে মানে একটা আপার ইন্টেস্টাইনে মানে উপরের দিকে একটা চারিদিকে দেয়ালে একটা স্টিকি গুই অর্থাৎ মানে আঠালো আঠালো এরকম একটা একটা লেয়ার তৈরি করে, যার ফলে অন্যান্য নিউট্রিশন গুলি অ্যাবজর্ব করতে বাধা দেয়। কারণ এটা কিন্তু সেই বুবি ট্র্যাপ, ওরা চায় না আমরা নিউট্রিশন নেই, ওরা চায় আমরা আস্তে 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 ধুকে 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 অসুস্থ হয়ে দ্রুত মারা যায়। ওরা আমাদের আমরা ওদের শত্রু। তাহলে এটাকে আমরা উল্টো ভাবে কাজে লাগাই কেমনে, এটাকে আমরা বলি যে আচ্ছা তাহলে আমি যদি এখন এই অবস্থায় যদি আমি একটা মিষ্টি খাই, তাহলে সেই মিষ্টিটা তো কম যাবে, আস্তে ধীরে যাবে, যার ফলে আমার স্পাইক কম হবে। এই জন্য বলা হয় আগে খাওয়ার জন্য। এবং ওই ফাইবারটাকে আরো কাজে লাগাইতে হলে এই যে এইভাবে খারাপ জিনিসটাকে ভালো কাজে যদি লাগাইতে চাই, আমি এগুলিও খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি ভেজিটেবলও, তাহলে ওইটাকে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে ওগুলি টুকরা করতে হবে বড়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে মনে করেন যে একটা প্লাস্টার, আপনি একটা হাত ভেঙে গেছে, আপনি প্লাস্টারটা লম্বা করা হয় না, ফুল প্লাস্টার বলে। এখন যদি আমরা বলি যে ছোট 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 প্লাস্টার ইউনিট করে করে দিব, তাহলে তো এটা কাজ হবে না। ঠিক সেরকম ওই যে লেয়ার তৈরি করবে, তো মানে মনে করেন ঢালাই দিবে রড দিয়ে, এখন ওই যে সেই রডটা তো বড় রডই হতে হবে, তাই না? ছোট ছোট রড দিলে তো শক্তি হবে না। তাহলে আমি যখন খাবার ছোট ছোট টুকরা করে সবজিটা খাইলাম বা সালাদটা যদি আমি ছোট ছোট কিউব করে খাই, ফাইবার গুলি তো সাইজ হবে ছোট, কিন্তু আমি যদি লম্বা শশার টুকরা খাই, আবার আমি চাবানোর ফলে ওই সময় তো স্যার ভেঙে যাচ্ছে, চাবানোর ফলে ভেঙে যাবে, কিন্তু অত কিন্তু ভাঙবে না। চাবানোর ফলে আমরা যে কিন্তু চাবিয়ে আমাদের একদম ফিনিশ করে ফেলি না, তাহলে দেখা যাবে যে কিছুটা মানে গেলার মতন হয়েছে, দেখা যাবে গিলতেছি বটে, কিন্তু ওই লম্বা শশাটা থেতা ব্যথা হয়ে গেছে, কিন্তু ওই আঁশটা কিন্তু লম্বাই এতখানি রয়ে গেছে। হ্যাঁ, যার ফলে ওইটা যখন আবার চারিদিকে ছড়াবে তখন একটু এক্সটেন্সিভলি ছড়াবে। আর আমি যদি খাই ছোট ছোট কিউব, তাহলে তো জায়গায় 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 পুলটিস দিবে, হ্যাঁ, তাহলে সেটা অত শক্তিশালী ব্যারিয়ার তৈরি করবে না। তাহলে ভেজিটেবল যদি আমি খাই বড় বড় টুকরা করে খাওয়াটা, এটা হচ্ছে আমার দাঁতে যতটুকু আমি চাবাবো নিতে পারি, মুখে যতটুকু নিতে পারি ততটুকু সাইজ করে। খুবই ভালো একটা জিনিস শিখলাম। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ফ্রুটস দেখা যাচ্ছে মানে যেটাই হোক অনেক ছোট ছোট পিস করে দেই, সেই ক্ষেত্রে আসলে অত ছোট পিস না করে ওরা যতটুকু খেতে পারে সেই অনুযায়ী আসলে পিসটা করা ভালো। এবং আমের ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেরকম খাইতাম মনে আছে, আমের পিছনটা ছিদ্র করে মুখে দিয়ে সবচেয়ে বেস্ট। তারপরে খুলে ওই যে আটিটা খেতাম, মুখের ভিতরে আঁশ যে চলে যাবে, দাঁতের ভিতরে আঁশ বাঁধবে, আবার ফেলতে হবে, কিন্তু ওই যে আঁশটা গেল ওইটা কখন ওই যে একটা কোটিং করবে, যার ফলে ওই সুগারটা ধীরে ধীরে যাবে। কিন্তু জুস হচ্ছে সবচাইতে ওর্স্ট, ফাইবার তো নাই, একদম র্যাপিড শুট করবে স্পাইক। আচ্ছা, তাহলে এই একটা গেল। তাহলে আমাদের এখন যদি আমরা খাবারের সিকোয়েন্সটা আমি চিন্তা করি, আগে কোনটা খাবো পরে কোনটা খাবো, এই কারণে কিন্তু সকল কালচারে কিন্তু আগে সালাদ খাওয়ার একটা প্রচুর প্রবণতা আছে, অনেক কালচারে আছে, ইউরোপে আছে, আরাবিয়ানদের মধ্যে আছে। তাহলে আগে এই ধরনের কিছু ভেজিটেবল হোক বা সালাদ হোক সেটা আগে খেতে হবে। তাহলে কি হবে যে ওই যে পরে যেটা খাবো সেটা ওই যে একটা লেয়ার তৈরি করবে, যার কারণে মানে সরাসরি আসলে সেটা স্পাইকটা কম তৈরি করবে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভিনেগার। এখন এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, আমাদের শরীর ভিনেগারের মধ্যে মূল যেটা উপাদান অ্যাসিটিক অ্যাসিড, শরীর সেটা চিনবে। এটা কোন উৎস থেকে আসলো সেটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, অবশ্যই অ্যাপেল সাইডার ভিনেগার ভালো, কারণ এটার ভিতরে অন্য কিছু যে উপাদান আছে মাইক্রোনিউট্রিয়েন্টস বা এরকম যেগুলি অ্যালকালয়েড আছে, বা অ্যালকালয়েড আছে কিনা আমি জানি না, কিন্তু যাই হোক এমন কিছু আছে যেগুলি শরীর হয়তো অন্য কাজে লাগছে, কিন্তু মূল যে কেমিক্যাল অ্যাসিটিক অ্যাসিড সেটা কিন্তু নর্মাল ভিনেগারেও পাওয়া যায়। তো যাই হোক, ওই অ্যাসিটিক অ্যাসিড যেটা করে আমাদের প্যানক্রিয়াসে একটা এনজাইম হচ্ছে আলফা অ্যামাইলেজ। এই অ্যামাইলেজটা আর কি যে আমাদের যে কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড আলফা অ্যামাইলেজের সাথে রিয়াকশন করে সেটার কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয়, যার ফলে আমরা যদি খাবারের আধা ঘন্টা আগে বা খাবারের কিছুটা আগে, অল্প আগে বা খাবারের 10 মিনিট আগেও মানে 1 কাপ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, যে কোনো ভিনেগার, সেটা যদি দিয়ে ওটার সাথে আমরা পিঙ্ক সল্ট দিতে পারি, কিছু না দিয়ে এমনি সল্ট দিতে পারি,
না দিলে হয়, ফল দিলে তো খেতে খারাপ লাগবে না, সহনীয় লাগবে। এটা যদি আমরা খাই তাহলে ওই যে অ্যামাইলেজের সাথে রিয়াকশন হবে, যার ফলে আমাদের স্টার্চ ব্রেকিং ওই ক্যাপাবিলিটি একটু কমবে। তাহলে এইটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে আগে আমাকে সালাদটা খেতে হবে, বা যদি ভেজিটেবল কেউ আমরা ইফতারি খাই, ভেজিটেবল খেতে অসুবিধা রাখতে পারে, তাই না? আমাদের কালচারে এটা খুব একটা আমরা পছন্দ করি না, শুধু শুধু ভেজিটেবল, আমাদের কার্বোহাইড্রেটের সাথে আমরা ভেজিটেবল খাই, রাইট। তাহলে আমরা ওই যে সালাদটা আমাদের ইফতারি অবশ্যই করতে হবে, সেটা শশা বা এই ধরনের যেগুলি মিষ্টি না, এই ধরনের জিনিসগুলি শশা লম্বা লম্বা পিস করে কেটে সেইটা খাওয়াটা সবচেয়ে ভালো। তাহলে একটা হচ্ছে গিয়ে, এবং যদি সালাদের সাথে আমি একটু ভিনেগার দিতে পারি। এখানে একটা জিনিস, আপনি লেবুর কথা বলছিলেন, লেবু থেকে যদি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু নাই, তাহলে লেবু দিয়ে কিন্তু ওই কাজটা হবে না, অনেক লেবু দিতে হবে, এত লেবু আপনার সম্ভব না। আর যেটা নিউট্রিশনের কথা একটু আগে একটু বলছিলাম, যে বিটরুটে মনে করেন এত এত আয়রন আছে, সেটা আছে সেটা আছে, কিন্তু ওদের ওই যে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরের কারণে ওই নিউট্রিশন কিন্তু আমাদের শরীরে যাচ্ছে না। শুধু যে যাচ্ছে না তাই না, অন্যান্য আমরা যে নিউট্রিশন নিচ্ছি সেটাকেও যেতে বাধা দিচ্ছে। স্বাভাবিক, যেমন মনে করেন যে আমি মাংস খেলাম, মাংস খাওয়ার সাথে আমিও একটু মাঝে মাঝে সালাদ খাই, একটু সবজি খাই, আমার জন্য জোর করে রান্না করে আমি খাই, কিন্তু আমি জানি ওই যে আমি সবজিটা খেলাম, ওই সবজিটা প্রোটিন তৈরি করতে পারে, আমি যে মাংস, আমি তার কার্বোহাইড্রেট খাচ্ছি না, ভাত খাচ্ছি না, কিন্তু আমি যে মাংসটা খাচ্ছি ওটাকেও অ্যাবজর্ব করতে একটু বাধা দিবে। তাহলে এক্ষেত্রে তো স্যার সালাদ বা সবজি খাওয়ার আসলে প্রয়োজন পড়ছে না, বরং যদি আমি শুধু প্রোটিন খাই, ফ্যাট খাই, তাহলে সালাদ সবজি খাওয়ারও কোনো প্রয়োজন নেই, এই যে কার্নিভোরাস ডায়েট। স্যার এক্ষেত্রে আরেকটা কথা, সেটা হচ্ছে যে দুধ তো আসলে আমাদের কোনো হেল্প করছে না, দুধ আমাদের খাবার না, অ্যাডাল্ট খাবার না, কিন্তু স্যার দুধের তো এই যে টক দই বা মিষ্টি দই, দইটা কি স্যার কোনোভাবে আমাদের এটা উপকার করে? ব্যাপার হচ্ছে যে ইয়োগার্টকে বলা হয় যে অনেকটা যে প্রোব্যাকটেরিয়ার কারণে, কারণ ইয়োগার্টের ভিতরে যে কিছু মানে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের গাট ব্যাকটেরিয়া হিসাবে, এটা বলা হয় যে এটা অনেক সময় ভালো, কিন্তু এটা নট নেসেসারি। এটা এমন না যে অপরিহার্য, মোটেও না, অপরিহার্য মোটেও না, কিন্তু ওইটা মাঝে মাঝে, কারণ একই রকম খাবার, আমি শুধু মাংস খেতে আমার সবসময় ভালো লাগে না, মানে বমিও এরকমও মনে হয় যে মানে খুব বোরিং লাগে, এটাই স্বাভাবিক, কারণ বিভিন্ন ভাবে রান্না করাটা সম্ভব না, এটা আমার ওই টাইমে আমার পোষাবে না। জি, আমি তো একই রকম রান্না করি, সেটাকে আমি 4 দিন ধরে বা 5 দিন ধরে ওইটা আমি খাবো। তো ডিফারেন্সের জন্য হ্যাঁ, মাঝে মাঝে ইয়োগার্ট আমিও খাই, মাঝে মাঝে মিষ্টিও খাই, এখন সেটা আমরা আলোচনা করবো কোনটা কখন খাবো। মিষ্টি এখন তাহলে প্রথমে আমরা খেতে হবে, আমাদেরকে সালাদ খেতে হবে, শশা খেতে হবে, কারণ শশা রমজানের সময় আমরা শশাতে আমরা অভ্যস্ত, শশাটা আমাদের পছন্দ করে এবং পেটের জন্য ভালো আমরা জানি, তাহলে আমরা শশা খাবো। তার আগে শশার ভিতরে একটু ভিনেগার দিব, একটু সম্ভব হলে পিঙ্ক সল্ট বা এমনি সল্ট ভিনেগার, তাহলে এটা যদি আমরা খাই তাহলে কোটিংটা তৈরি হয়ে গেল, তখন আমরা খাবো প্রোটিন এবং ফ্যাট। এবং ফাস্টিং এ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ফাস্টিং এর পরে যদি আমরা প্রোটিন যদি যথাযথ না খাই, তাহলে আমাদের শরীর কিন্তু মাংস চলে যাবে। প্রোটিন অবশ্যই খুব পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, বেশি করে খেতে হবে। তাহলে প্রোটিন, সহজলভ্য প্রোটিন কি? ডিম। তাহলে ইফতারের সময় যদি আমরা ডিম খাই বেশি করে, প্রত্যেকে 4টা করে ডিম খেলে কোনো সমস্যা নেই, আরো বেশিও খেতে পারে কেউ। আমি মাঝে মাঝে 8টা 12টা ডিমও খাই। স্যার আমাদের কালচারে বা আমাদের দেশে দেখা যায় যে ওইভাবে সরাসরি ডিম না খেলেও দেখা যায় ডিমের অনেক সময় চপ থাকে, এটা বা দেখা যায় যে চিকেনটা ফ্রাই করা বা অন্য কাবাব বা অন্যান্য ভাবে দেখা যাচ্ছে যে প্রোটিনটা থাকে, তো সেটা যদি থাকে সেক্ষেত্রেও আসলে হেল্পফুল, সেটা উপকার। মানে ওই যে বললাম না যে একদম মানে হার্ম রিডাকশন, মানে আমি যদি ধরেন এই যে কাবাব গ্রিলও কিন্তু ক্ষতিকর, কার্সিনোজেনিক। গ্রিলের চাইতে লো কুক, মানে যেটা কিনা অল্প এবং মিডিয়াম আঁচে রান্না করা মাংস, বা ওই রান্নাটা সবচেয়ে এত কিছু মেনটেন করা সম্ভব না। আমিও মাঝে মাঝে কাবাব খাই, আমারও ভালো লাগে, আমি বুঝি যে এটা কার্সিনোজেন খাইতেছি, হ্যাঁ ক্যান্সার হইতেই পারে, কিছু করার নেই। যারা স্মোক করে তারা জানে শুনে স্মোক করে, তো কাবাব খাওয়ার ক্ষেত্রেও তাই, একদম মৃদু আছে রান্না আছে, তো ওটাও তবু তো কম ক্ষতিকর, হ্যাঁ মিষ্টি খাবার চেয়ে। এখন তাহলে প্রথমে এই যে এই ধরনের ফাইব্রাস কার্বোহাইড্রেট আমি খেলাম, সাথে যদি ভিনেগার খাই, এরপরে আমরা প্রোটিন এবং ফ্যাট, হ্যাঁ প্রোটিন, এবং আমরা যদি মাংস খাই, মাংসের চর্বি সহ, চর্বিও খাইলেও কোনো সমস্যা নেই। চর্বির জায়গাটা একটু বলতে চাইছে, আমাদের দেশে একটা প্রচলিত একটা ধারণা আছে যে যেটা হচ্ছে চর্বি খাওয়া যাবে না, মানে কেউ আমি এমনও দেখেছি আমাদের পরিচিতদের মধ্যে যে গরু মাংসটা যখন রান্না করে তখন দেখা যায় চর্বিগুলো বেছে বেছে, মানে অল্প পরিমাণ চর্বি থাকলেও সেটা কেটে ফেলে দেয়, কারণ তারা মানে স্বাস্থ্য সচেতন,
হ্যাঁ, সেটার কারণে চর্বি মাংসে থাকা যাবে না, বা কোনোভাবে যদি রান্নার মধ্যে থেকেও যায় ওই অংশটা তাদের মুখে যাবে না, ওইটা দেখা যায় যে বন প্লেটে চলে যাবে, এটা এরকম বিষয়গুলো আছে। তো চর্বিটা স্যার কিভাবে মানে কতটুকু উপকারী সেই বিষয়টা আমাদের জন্য যদি আপনি একটু বলেন। চর্বিটা আমাদের জন্য এত উপকারী যে চর্বি না খেলে আমাদের চর্বি কমবে না, কিন্তু আমাদের কাছে চর্বি খেলে হয়তো ভুঁড়ি বেড়ে যাবে, মোটা হয়ে যাবে, এই বিষয়টা। এবার আপনি দেখবেন যে যারা চর্বি খায় না তাদের অধিকাংশ ওবেস, ফ্যাক্ট। যারা ওবেস তারাই চর্বি খায় না, এবং উল্টাভাবে বলা যায় চর্বি খায় না বলেই তারা ওবেস। কারণ চর্বি না খেলে যে তারা কার্বোহাইড্রেট খাচ্ছে, কার্বোহাইড্রেট খেলে তাদের ওই কার্বোহাইড্রেট আরো চর্বি বানাচ্ছে শরীরে। তাহলে শরীরের ভিতরে চর্বি থেকে আমরা মানে ওইটা হচ্ছে গিয়ে আমাদের ক্ষতি করছে, বাইরের চর্বিটা যাবে ক্ষতি করবে না। কারণ বাইরে আমি যদি চর্বিটা খাই ওই চর্বিটা তো আর চর্বি হিসাবে যাবে না, ওটাকে আমাকে ভাঙতে হবে, তো ফ্যাটি অ্যাসিড হতে হবে। তাহলে ফ্যাটি অ্যাসিড যখন হবে তখন সেটা সরাসরি গিয়ে আমার মানে ফ্যাটি অ্যাসিড বা এই যে ফ্যাট, এটা হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক। একটা বিল্ডিং বানাতে হলে মূল যেমন গাঁথনি হচ্ছে ইট, আমাদের প্রতিটা কোষের যে আবরণ তৈরি হয় ফ্যাট দিয়ে, লিপিড বাই লেয়ার। তারপরে সে আবরণের মধ্যে আরো মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত অর্গানেল আছে, যত আরো যে কোষের মধ্যে আরো আমরা পড়ছি না সাইটোপ্লাজম, ক্রোমোজোম, সবকিছুর আবরণ তো তৈরি ফ্যাট দিয়ে। এবং ব্রেইনে তো খুব ভাইটাল মাইলিন শিফট আছে, ব্রেইনের ইনসুলেটর, যেটা না থাকলে ব্রেইনের যে সিগন্যাল যে যাবে সেই স্পিড কমে যাবে না, আমার ব্রেইন ফগ হবে, আমি জম্বির মতো আস্তে ধীরে কাজ করবো। এটা নিয়ে আসো তাই করে তাকায় থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাব, আমার আইকিউ মানে সমস্ত বুদ্ধিমত্তা কমে যাবে। তাহলে ফ্যাট এত অপরিহার্য আমাদের জন্য, সেইটাকে আমাদেরকে আমরা বলা হয় যে ফ্যাট না খাওয়ার জন্য। তাহলে ফ্যাট যদি না খায় তাহলে ওইগুলি কি হবে, আমরা কি খাইতেছি তার বদলে যে আমি সয়াবিন তেল এগুলি খাচ্ছি, যেগুলি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অয়েল, কার্সিনোজেন, তারপরে ইনফ্লামেটরি। তাহলে ওই ব্রেইনে গিয়ে আরো ইনফ্লামেশন তৈরি করছে। তাহলে আমি মাঝে মাঝে এটা বলি, বুঝছেন, আমি মাঝে মাঝে খুব হতাশা ব্যক্ত করি। আমি আপনার মানে আমার ওয়াইফকে মাঝে মাঝে আমি বলি যে দেখো আমি রাস্তাঘাটে আপনাকে মনে বলছি, আমার কাছে খুব খারাপ লাগে, আমার মনে হয় কি যে হরর মুভির মতন জম্বি ল্যান্ডে আমি চলতেছি, মনে হয় যে চারদিকে সবাই জম্বি। হ্যাঁ, আমি জাস্ট ডিসগাইজ নিয়ে আসি, জম্বি মনে হয়, কারণ সবাইকে দেখলেই বোঝা যায় যে সবাই অসুস্থ। মানে একটা বয়সের পরে দেখা যাচ্ছে যে মানে 25, 26 বা 30 বছরের পরেই দেখা যাচ্ছে তাদের প্রত্যেকে ফিটনেসটা এবং পেটমোটা, সেটা তো একটা আছে, এটা তো আমাদের কালচারেই আমরা মনে করি পেটমোটা হচ্ছে কি তার সৌভাগ্যের লক্ষণ মনে হয়। তো যাই হোক, তো এটা ছাড়াও তাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো রোগ ব্যাধি আছে। তাহলে আমার মনে হয় যে জম্বি ল্যান্ডে নিয়ে আসছে, এবং চারিদিকে বাজারে আমি যে গ্রোসারি শপে যা কিছু দেখি বিক্রি হচ্ছে সবগুলো পয়জন। তাহলে আমরা সব পয়জন কিনতেছি, পয়জন খাচ্ছি, জম্বি হচ্ছে। তাহলে পয়জন আর ওইটার মধ্যে সেই জম্বি, একজন জম্বি আরেকজনকে খাচ্ছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, যেটা আমরা চিন্তা করতে বলতেছিলাম, তাহলে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একটা জিনিস বলি, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কিন্তু গাট বা আমাদের ইন্টেস্টাইন ছোট। হ্যাঁ, অন্যান্য প্রাণী যেমন গরিলাদের অনেক বড়, ওদের ইন্টেস্টাইন অনেক বড়, ওরা প্রচুর কার্বোহাইড্রেট খায়, পাতা খাইতেই থাকে। গরুরাও অনেক খায়, ওদেরও পেট মোটা, ব্রেইন ছোট, গরিলারও তাই। শিম্পাঞ্জির পেট কম, কিছুটা বুদ্ধি আছে, মানুষের ব্রেইন অনেক বড়, পেট সবচাইতে কম। তাহলে আমাদের শরীরের মানে গঠনটাই এমন যে আমরা কার্বোহাইড্রেট খাইতে হবে কম, কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের মেইন ফুড হচ্ছে কার্বোহাইড্রেট ছাড়া আমরা একটা দিন কি মানে একটা বেলাও আমরা চিন্তা করতে পারি না। এবং এরকম কিছু রিসার্চ আছে, আমার সাথে কেউ যোগাযোগ করলে বা আমি পরে এগুলি নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো অন্যান্য সেশনে, যে এই রিসার্চ খুব ইন্টারেস্টিং রিসার্চ। দেখা গেছে যে কাদের কনস্টিটিউশন বেশি হয়, যারা বেশি ফাইবার খায় না কম খায়। দেখা গেছে যে যারা যত বেশি ফাইবার খায় তাদের সবচেয়ে বেশি কনস্টিপেশন, ইনডাইজেশন, এই ধরনের ইন্টেস্টাইনাল প্রবলেম তাদের সবচেয়ে বেশি। আর আমরা কি করি, আর এই সবগুলি ভুসি খাওয়াই, হ্যাঁ, তাদের আরো বেশি হয়। কাদের কম, যত ফাইবার যাদের ডায়েটে কম, প্রোটিন বেশি, ফ্যাট বেশি, তাদের কনস্টিপেশন তত কম। প্রোটিন মাংসে মানে প্রোটিন 98% অ্যাবজর্ব হয়, 2% শুধু থাকে। আমাদের ইন্টেস্টাইন তো ছোট রে বাবা, ওইটা তৈরি হচ্ছে ওইভাবে খুব মানে কম্প্যাক্ট, একটা কম্প্যাক্ট মেশিনে এত মানে দিতে হবে না। তাহলে ওইটা আমাদের উপর প্রেশার তৈরি করে। অনেক বেশি বাল্ক খেলে ওই যে আমরা যে বেশি হাগু করা, ওইটা মোটেও ভালো না। ওইটা তার মানে হচ্ছে যে আমাদের ওই যে ওই বেশি প্রেশার পড়তেছে ইন্টেস্টাইনের উপরে, ছিদ্র হয়ে যাচ্ছে।
তাহলে ওই যে মাংস খেলে বা কখনো কোষ্ঠকাঠিন্য হবে না। এবং দেখা কিন্তু গেছে আমাদের research-এ- দেশে স্যার স্যার একটু ইন্টারাপ্ট করলো, রিসার্চের বিষয়টা শুনবো, সেই সাথে স্যার যেটা বলতে চাই যে আমাদের দেশে দেখা যায় যে কনস্টিপেশনের জন্য মানে গরুর মাংসটা বিশেষ করে, মানে যে গরুর মাংস খেলে কনস্টিপেশন বেড়ে যাবে বা তার যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে গরুর মাংসটা টোটালি অ্যাভয়েড করতে আচ্ছা, বলা হয়। এটা তো আসলে আমি নিজেই দৃষ্টান্ত, আমিও তো ছোটবেলা তাই শুনে আসছি, এবং এখন কিন্তু আমার মূল খাদ্য হচ্ছে গরুর মাংস। জি, আমি আমরা তো সাধারণত- জানি, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে স্যার কিন্তু মানে মানে এবং আমি কিন্তু এখন দিনে মাত্র একবারই খাই। হ্যাঁ, সেটা মানে মানে রাতে জাস্ট একবারই খাই, এবং সেটা মূলত গরুর মাংস খাই আর ডিম খাই। তাহলে এই যে গরুর মাংস আমি রেগুলার খাচ্ছি, আমার তো কোনো কনস্টিপেশন হচ্ছে না। বরং আমি যদি যখন আমি একটু ভেজিটেবল খাই, চাপে পড়ে খাই, তখন দেখা যায় যে ওই ভেজিটেবল খাইলে তখন বরং কনস্টিপেশনের সমস্যা বাড়ে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এবং রিসার্চ অনেক সুন্দর সুন্দর রিসার্চ আছে, কিন্তু যে আমাদের মানে আমরা দেখতে চাই না, শুনতে চাই না, বল না কিছু। কথা তো বলতেই চাই না। এবং আরেকটা জিনিস কি যে কিটো ডায়েট, ওরে বাবা, এটা নিয়ে যে কত রকম, বিশেষ করে ডাক্তারদের ভিতরে মানে এটা মনে হচ্ছে তাদের একদম শত্রু, শয়তান, সাক্ষাৎ শয়তান, ওই যে ডেভিল হান্টের মতন, এটাও তাদের একটা ডেভিল তাদের কাছে, কিটো। হ্যাঁ, ও বাবা, কিটো ডায়েট খেয়ে কত মানুষ মারা গিয়েছে, এই ধরনের কথাবার্তা শুনি। কারা মারা যাবে? যাদের আগে থেকে যদি তাদের মানে সমস্যা অনেক কিছু থেকে থাকে, তখন তাদের কাছে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কেন সতর্কতা? যে কোনো কিছুই তো, যে কোনো অভ্যাস, যে কোনো কিছুই তো সতর্কতা, তাদের তো ব্যায়ামও সতর্কতার সাথে ব্যবহার করে না। হার্টের সমস্যা হলে কি আমি কি দৌড়ঝাঁপ করতে পারবো না? করতে পারা যাবে না, সিঁড়ি দিয়ে ওঠানো আমার ক্ষেত্রে সব সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা রিসার্চ আছে, আপনাকে কয়েকদিন ধরে বলছিলাম। সেই রিসার্চটা রিসেন্টলি 2022 সালে, সেখানে একজন সাইকিয়াট্রিস্ট, উনি ওনার পরিচিত মানে ওনার রোগী যারা রেজিস্ট্যান্ট, ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট, এরকম বেশ কিছু রোগীকে ওনার আমন্ত্রণ জানান যে তোমরা কিছুদিন আমার রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিতে থাকবা, মানে হসপিটালে, এবং তাদেরকে উনি শুধুমাত্র নিউট্রিশনাল দিয়ে উনি ট্রিটমেন্ট করেছে, এবং তাতে দেখা গিয়েছে যে 2 সপ্তাহের ভিতর 43% এরকম একটা তাদের সিমটম ফ্রি, এবং তাদের অধিকাংশ চলে গেছে 50%-এর বেশি ওষুধবিহীন ভাবে চলে গেছে, এবং প্রত্যেকে কম বেশি উপকার পেয়েছে, কোনো ওষুধ ছাড়া শুধু নিউট্রিশনের মাধ্যমে চিকিৎসা করেছেন। হ্যাঁ, এবং তাদেরকে উনি কিটো ডায়েট মূলত তাদেরকে অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমাকে টাইট্রেশন করতে হবে। হ্যাঁ, আমি মনে করি কার্বোহাইড্রেটের অভ্যস্ত, আমি আজকে রাতারাতি আমি যদি করি, আমাদের শরীরে তো অ্যাডজাস্ট হতে হবে, সমস্ত ইমব্যালেন্স, এটা তো আমরা তো এমনিতেই বুঝি, একটা ওষুধ কাজ করতে তো 2 সপ্তাহ সময় লেগে যায়, তাহলে আমাকে টাইট্রেট করতে হবে। এখন যদি ওইটা আমি মানে একেবারে অবিবেচকের মতো রাতারাতি করতে চাই, তাহলে তো আমার ওই যে অস্বস্তি লাগবেই। এখন এটাকে যদি এই যে পেয়েছি, এই যে দেখাগুলো, এই যে দেখেছেন কিটো ডায়েট করতে গিয়ে এই অবস্থা হয়েছে, সবকিছু একটা নিয়ম আছে, আমি নিয়ম মতন করলে 100% এটা তো উপকার হবে, কারো কোনো ক্ষতি হবে না। আমার একজন এক্সিস্টিং পেশেন্ট, আমার ইনডোরে একজন পেশেন্ট আছে, ওনাকে আমি নিউট্রিশনাল সাইকিয়াট্রির মাধ্যমে ওনার ট্রিটমেন্ট দিচ্ছি। উনি একেবারে লিন আনথিন, এবার মানে ইমেসিকেটেড, মানে শরীরে কোনো মাংস নাই, সারা শরীরে ওনার আলসার হয়ে গেছে, বেসর হয়ে গেছে, ওনার ক্যাথেটার লাগানো ছিল, রাইস টিউব ছিল, ওগুলি সব উনি মানে খুলে টুলে ফেলেছেন, মানে এমন অবস্থা। ওনাকে আমি শুধুমাত্র নিউট্রিশন দিয়ে কোনো ওষুধ দিচ্ছি না, শুধুমাত্র নিউট্রিশন। ওনাকে আমি যে লাল কুসুমের ডিম দিচ্ছি, আর হচ্ছে মাংস দিচ্ছি, হ্যাঁ, বিফ দিচ্ছি, এগুলি, কোনো ভেজিটেবল দিচ্ছি না। কোনো কি স্যার, আমি সম্ভবত পেশেন্টটাকে দেখেছি, আচ্ছা, ওনাকে দেখেছি। আর আমি যে প্রোটিন স্যালাইন দিচ্ছি অল্টারনেট ডেতে, মানে আপাতত দিচ্ছি কয়েকদিন আর কি। তো এখন কি মানে উনি আগে থেকে নিজের হাতে পানি নিয়ে খেতে পারেন, মাঝে মাঝে এটা নিয়ে খান, আবার উনি মাঝে বলেন এই ডিমটা খাবো, উনি এই যে লাল কুসুমের ডিমটা উনি বেশি পছন্দ করেন। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই পেশেন্টটাকে কিন্তু আমি নিজেও দেখেছি, মানে আমাদের এখানে ভর্তি আছে। সেই পেশেন্টটা কিন্তু আসলে উনি শুধু বিছানা থেকে একাত ওকাত হওয়া ছাড়া উনি কিন্তু নিজে একা উঠে বসতেও পারছিলেন না। তিনি এখন নিজে হাতে পানি খাচ্ছেন, এটা কিন্তু মানে অনেক মানে বড় একটা অ্যাচিভমেন্ট। এবং এটা স্যার বলছেন যে এটা কিন্তু উইদাউট মেডিসিনে, শুধুমাত্র মানে নিউট্রিশনের মাধ্যমে এই ইমপ্রুভটা হচ্ছে। তা আশা করি আমাদের যদি এটা চলতে থাকে তাহলে উনি নিজে মানে হাঁটতেও পারবেন, অবশ্যই উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। যেহেতু তো আমরা যে ইফতারির ব্যাপারটা একটু শেষ করি, কারণ আমাদের যেটা মূল ইয়েটা ছিল, তাহলে এটার পরে আমরা ফ্যাট এবং কার্বোহাইড্রেট যেটা খাই সেটা আমরা মাংস খেতে পারি, বা খিচুড়িটা আমি মোটেও ভালো বলবো না, কারণ গ্রেইন যেমন খারাপ, আবার বীজ, যেগুলো বীজ খারাপ, ডালও তো বীজ। হ্যাঁ, বীজের জিনিস হচ্ছে আমাদের সব সবজি কারোগুলি ওরা তো বুবি ট্র্যাপ বানিয়ে রেখেছে, ওগুলি বীজ হচ্ছে কি ভ্রূণের মতন, তা আমরা ওদের বীজ খাবো, ওরা একদম এমনি ছেড়ে দেবে। এই জন্য ওগুলির ভিতরে ফাইটেট আর এমন অ্যান্টিনিউট্রিয়েন্ট রয়েছে যে ওইগুলি ইনফ্লামেশন তৈরি করবে, আমার হাঁটুতে ব্যথা করবে, এই জন্য বলে না যে ডাল খেলে পর হাঁটু ব্যথা বাড়ে বা এরকম। তাহলে
এগুলি সবকিছু যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে কেউ অসুস্থ হবে না, গ্যারান্টিড। আমি নিজে সেটার প্রমাণ। আমি একসময় আমি অনেক কমজোরি ছিলাম, আমার এই কেবল ঠান্ডা সর্দি জ্বর বিভিন্ন রোগ ব্যাধি লেগেই থাকতো, এখন আমার কিছুই তো হয় না। তাহলে এইটা সম্ভব। আর খাবারের শেষের দিকে যখন যদি যেটা আমি বলতে মিষ্টি ছাড়া বাঙালি চলতেই পারে না, তাহলে সেই মিষ্টিটা আমরা কখন খাবো? সবার শেষে খাবো। কারণ সবার শেষে যখন আমি ডেজার্ট খাবো তখন আমার স্পাইকও কিন্তু 40% আমার কমে, মানে আমার ওই একই খাবারটা আমি যদি আগে মিষ্টি খেতাম পরে যদি সালাদ খেতাম তাহলে আমার যে ক্ষতি হইতো তার চাইতে আমার ওই ক্ষতিটা 50, 60, 70% কমে যাবে যদি আমি যার সাথে খাবারের সিকোয়েন্সটাকে ধরে রাখি। অর্থাৎ ফাস্টিং এর পর প্রথমেই আমাকে মিষ্টি কিছু খাওয়া যাবে না, সেক্ষেত্রে সালাদটাকে খেতে হবে, এবং পারলে একটু ভিনেগার, অ্যাপেল সাইডার ভিনেগার বা কোকোনাট সাইডার ভিনেগার দিতে না পারলেও এমনি ভিনেগার দিলে হবে, অ্যাসিটিক অ্যাসিড হলেই হবে। যেহেতু আমরা আমাদের মানে মেইন ফুড হচ্ছে ভাত বা রুটি, তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেট দিয়ে আমাদের শুরু হচ্ছে, তো সেটা যেহেতু আমরা মানে পুরোপুরি পারবো না বা পারছি না, সেক্ষেত্রে আসলে আমরা যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করি যে সালাদ দিয়ে শুরু করি বা খাবার আধা ঘন্টা আগে যদি ভিনেগার মানে 1 কাপ পানির মধ্যে ঈশার সময় আমরা যদি ইফতারের সময় আমরা একটু পানি বা শরবতের বদলে যদি আমরা একটু পিঙ্ক সল্ট, একটু ভিনেগার আর পানি মিক্সড করে খেয়ে নিই, কিন্তু খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, আমি নিজে খেয়ে দেখছি খুব সুন্দর, অনেক টেস্ট। একটু পিঙ্ক সল্ট দিলে, পিঙ্ক সল্ট আর এমনি সল্ট দিলেও ক্ষতি নাই। তাহলে মানে আমি বললাম যে মানে যার পক্ষে যেটা সম্ভব, পিঙ্ক সল্ট খাইতে হবে, নট নেসেসারিলি এমনি সল্ট দিলে হবে, তো ওইটা দিয়ে খেলে ওইটা তো সুন্দর ড্রিঙ্ক। বলতে পারে, অনেকে বলতে পারে যে এইটা খেলে আমার অ্যাসিড নেভার হবে না, কারণ আপনি তো 10-15 মিনিট আধা ঘন্টা পরে তো আপনি খাবার খাচ্ছেন, অ্যাসিডিটি কখনোই হবে না। বরং অ্যাসিডিটি ওষুধ আপনাকে জীবনে আমাকে খেতে হয় না, আর একসময় আমাকে খাইতে হতো সবসময়। তাহলে আর যদি আমরা মিষ্টি খাই সেটা খাবো একদম সবার শেষে। তো আসলে আমাদের মানে স্যারের কাছ থেকে অনেক মানে সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা জানতে পেরেছি, টিপস গুলো জানতে পেরেছি। আসলে আমরা আমাদের মানে যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা আমাদের খাবারের আসলে ওইভাবে পরিবর্তন আনা স্যার পেরেছেন, কিন্তু আসলে আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু আমরা যে ওই খাবারগুলো খাবো, কিন্তু খাবারের আগে পিছের সিকোয়েন্সটা যদি আমরা একটু মেনটেন করি, দেন আমরা আসলে আমাদের যে ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। তো স্যার, আর আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি। তো দর্শকদের যারা এখন দেখছেন বা পরে দেখবেন, অনেক ধন্যবাদ। এবং আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে যদি জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।